সহজ লেখানো তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ইতিহাস বিষয়ের একটি প্রশ্নপত্রের উত্তর সহ আলোচনা করব। এখানে যে প্রশ্ন এবং উত্তরগুলো আমরা আলোচনা করছি সমস্ত প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। এই প্রশ্ন এবং উত্তরগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 9-এর থার্ড ইউনিট টেস্ট 2024 হিস্ট্রি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো। তার আগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। আর যদি এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করে রাখবে। সেখানে কিন্তু তোমরা এই সমস্ত ভিডিওর যে পিডিএফ ফাইল সেগুলো কিন্তু পেয়ে যাবে। ওকে, তো দেখো এই প্রশ্নপত্রের প্রথমে রয়েছে বিভাগ ক এবং 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1 × 20 = 20। অর্থাৎ প্রথমে 20টি প্রশ্ন তোমাদের দেওয়া থাকছে এবং প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। দেখো 1 নম্বর থেকে দেওয়া আছে অসাম্যের সূত্রপাত গ্রন্থটি লেখেন রুশো, ভলতেয়ার, মন্তেস্কু না কুর্তো। তো এখানে 4টি অপশন দেওয়া আছে, সঠিক উত্তর হবে এখানে আমাদের অপশন 1 অর্থাৎ রুশো। এরপর দেখো 2 নম্বর দাগে আবেসিএস ছিলেন একজন চরমপন্থী, নরমপন্থী, মধ্যপন্থী না উদারপন্থী। তো আবেসিএস ছিলেন একজন উদারপন্থী। 3 নম্বর দাগে গিলোটিন হলো একটি প্রাসাদ, একটি ঘর, এরপর হচ্ছে অস্ত্র না সংঘ। তো গিলোটিন হচ্ছে একটি অস্ত্রের নাম, ঠিক আছে, অর্থাৎ একটি অস্ত্র। এরপর হচ্ছে 4 নম্বর দাগের প্রশ্ন কোড নেপোলিয়নের ধারার সংখ্যা ছিল 2200টি, 2203টি, 2250টি, 2287টি। উত্তর হবে এখানে অপশান 4টা 2287টি। ওকে, এরপর প্রশ্ন হচ্ছে 5 নম্বর দাগে নেলসন ছিলেন ফরাসি সেনাপতি, ব্রিটিশ সেনাপতি, রুশ সেনাপতি না পোল্যান্ডের সেনাপতি। তো নেলসন কে ছিলেন? উত্তর হচ্ছে ব্রিটিশ সেনাপতি, অপশন 2-টা। 6 নম্বর দাগে স্বাবলম্বী ও পরিপূর্ণ জীবনযাপনের উদ্দেশ্যে সংগঠিত কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি হলো রাষ্ট্র। উক্তিটি কার্ল মার্ক্সের, অ্যারিস্টটলের, জন হার্ডার এর না ফ্রেডারিক লিস্ট এর। সঠিক উত্তর এখানে হবে অপশান 2 অ্যারিস্টটলের। ওকে, এরপর দেখো 7 নম্বর দাগে রক্ত ও লৌহ নীতি প্রয়োগ করেন বিসমার্ক, মাসনি, গ্যারিবল্ডি না কাউন্ট কাভুর। রক্ত ও লৌহ নীতি প্রয়োগ করেন বিসমার্ক, অপশান 1। 8 নম্বর দাগে প্রথম নিকোলাস ছিলেন রাশিয়ার জার, প্রাশিয়ার জার, অস্ট্রিয়ার জার না সার্বিয়ার জার। তো প্রথম নিকোলাস ছিলেন রাশিয়ার জার। নেক্সট হচ্ছে 9 নম্বর দাগের প্রশ্ন রেল ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়াট, জর্জ স্টিফেনসন, জন হে না জন কার্ট রাইট। তো রেল ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়াট। 10 নম্বর দাগে ইংল্যান্ডের বস্ত্র শিল্পের শহর সেন্ট পিটার্সবার্গ, লন্ডন, এডিনবরা, ওকে, আর হচ্ছে ম্যানচেস্টার। তো ইংল্যান্ডের বস্ত্র শিল্পের শহর হচ্ছে লন্ডন, অপশান 2। পরের প্রশ্ন 11 নম্বর দাগে সুয়েজ খাল সংযুক্ত করেছেন ক্যাসপিয়ান সাগর ও বঙ্গোপসাগর, ভূমধ্যসাগর ও লোহিত সাগর, আরব সাগর ও ভারত মহাসাগর না ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর। তো সুয়েজ খাল সংযুক্ত করেছেন ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে, ঠিক আছে, অপশান 2-টা সঠিক উত্তর হবে। এরপর 12 নম্বর দাগে গ্রেগরি রাসপুটিন ছিলেন একজন শিল্পী, একজন গায়ক, একজন সন্ন্যাসী না একজন সাহিত্যিক। তো গ্রেগরি রাসপুটিন ছিলেন একজন সন্ন্যাসী। ওকে, অপশান 3-টা সঠিক উত্তর হবে। এরপর 13 নম্বর দাগে ফ্রাঙ্কলিন ডিলানো, ওকে, রুজভেল্ট ছিলেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী, ফ্রান্সের প্রধানমন্ত্রী, আমেরিকার প্রধানমন্ত্রী না রাশিয়ার প্রধানমন্ত্রী। তো ফ্রাঙ্কলিন ডিলানো রুজভেল্ট ছিলেন আমেরিকার প্রধানমন্ত্রী, অপশান 3-টা সঠিক উত্তর হবে এখানে। 14 নম্বর দাগে টব্রুক ছিলেন ইটালির উপনিবেশ, জার্মানির উপনিবেশ, অস্ট্রিয়ার উপনিবেশ না প্রাশিয়ার উপনিবেশ। তো টব্রুক ছিল ইটালির উপনিবেশ, অপশান 1-টা হবে সঠিক উত্তর। 15 নম্বর দাগে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1929 খ্রিস্টাব্দে, 1939 খ্রিস্টাব্দে, 1949 খ্রিস্টাব্দে, 1959 খ্রিস্টাব্দে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 খ্রিস্টাব্দে। এরপর 16 নম্বর দাগে ঠান্ডা লড়াইয়ে জড়িয়ে পড়ে রাশিয়া ও আমেরিকা, রাশিয়া ও প্রাশিয়া, জাপান ও ভারত ও জাপান, আমেরিকা ও চীন। তো ঠান্ডা লড়াইয়ে জড়িয়ে পড়ে রাশিয়া ও আমেরিকা। 17 নম্বর দাগে জাতিসংঘের জন্মলগ্নে এর সদস্য সংখ্যা ছিল 41টি, 42টি, 43টি না 44টি। তো জাতিসংঘের জন্মলগ্নে এর সদস্য সংখ্যা ছিল 42টি হবে সঠিক উত্তর, অপশান 2-টা।
পরের প্রশ্ন হচ্ছে 18 নম্বর দাগে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় 1941 খ্রিস্টাব্দে, 1945 খ্রিস্টাব্দে, 1946 খ্রিস্টাব্দে, 1947 খ্রিস্টাব্দে। তো সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় 1945 খ্রিস্টাব্দে। অপশান 2 এরটা সঠিক উত্তর। 19 নম্বর থেকে নেপোলিয়ন প্রথমবার নির্বাচিত হন কর্সিকা দ্বীপে, এলবা দ্বীপে, আইবেরিয়া দ্বীপে না সেন্ট হেলেনা দ্বীপে? তো নেপোলিয়ন প্রথমবার নির্বাচিত হন এলবা দ্বীপে। অপশান 2। পরের প্রশ্ন 20 নম্বর দাগে পার্ল হারবার ছিল একটি শহর, একটি নগর, একটি বন্দর না একটি গ্রাম? তো পার্ল হারবার এটা ছিল একটি বন্দর, ঠিক আছে, অপশান 3 এরটা। পরের প্রশ্ন দেখো বিভাগ খতে, এখানে 2 নম্বর থেকে বলা হচ্ছে প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্ন নিয়ে মোট 16টি প্রশ্নের উত্তর এখানে লিখতে হবে, ঠিক আছে, এবং 1 × 16 = 16 দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে উপবিভাগ ক, একটি বাক্যে উত্তর দাও। 2-1 দেওয়া আছে ফ্রান্সে কী ধরনের কর ছিল? তো উত্তর লিখবে পথ, সেচ ও খেয়াঘাটের উপর নির্ধারিত কর ছিল। 2-2 নম্বর কাঁদিদ কার লেখা? উত্তর হচ্ছে কাঁদিদ ভলতেয়ারের লেখা। 2-3 নম্বর ষোড়শ লুইয়ের পত্নীর নাম কী ছিল? উত্তর হচ্ছে ষোড়শ লুইয়ের পত্নীর নাম ছিল মারি আন্তোয়ানেত। 2-4 নম্বর দাগে জ্যাকোবিন দলের একজন নেত্রীর নাম উল্লেখ করো। উত্তর হচ্ছে জ্যাকোবিন দলের একজন নেত্রীর নাম হচ্ছে মাদাম রোনাল্ড। ওকে, এরপর উপবিভাগ খ সত্য অথবা মিথ্যা নির্বাচন করতে হবে। 2-5 নম্বর থেকে নেপোলিয়ন ছিলেন একজন দক্ষ সমর কুশলী ব্যক্তি, এটা হবে সত্য। 2-6 নম্বর নেপোলিয়ন স্পেনের রাজপদে বসান নিজ ভাই জোসেফ বোনাপার্টকে, এটা হবে সত্য। এরপর কার্লসবার্গ ডিক্রি জারি করেন মেটারনিখ, এটা হবে সত্য। 8 নম্বর থেকে 10ম চার্লস উগ্র রাজতন্ত্রের সমর্থক ছিলেন না, এটা হবে মিথ্যা। নেক্সট উপবিভাগ গ, এখানে বলা হচ্ছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভে মেলাও। ক স্তম্ভে দেওয়া আছে জুলাই বিপ্লব, এরপর ফেব্রুয়ারি বিপ্লব, এমস টেলিগ্রাম, ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট। আর খ স্তম্ভে দেওয়া আছে 1848 খ্রিস্টাব্দ, 1830 খ্রিস্টাব্দ, 1870 খ্রিস্টাব্দ, 1848 খ্রিস্টাব্দ। এখানে উত্তর হচ্ছে 2-9 নম্বরের প্রথমে দেওয়া আছে জুলাই বিপ্লব হচ্ছে 1830 খ্রিস্টাব্দ, ফেব্রুয়ারি বিপ্লব এটা হবে 1848 খ্রিস্টাব্দ, এমস টেলিগ্রাম এটা হচ্ছে 1870 খ্রিস্টাব্দ, ঠিক আছে, ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট এটা হবে 1848 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন দেখো উপবিভাগ ঘ, এখানে শূন্যস্থান পূরণ করতে বলা হচ্ছে এবং 2-13 নম্বর দাগে দেওয়া আছে ভারতবর্ষ ছিল ড্যাশ উপনিবেশ, এখানে উত্তর লিখবে ভারতবর্ষ ছিল ইংল্যান্ডের উপনিবেশ। 2-14 নম্বর হচ্ছে সর্বপ্রথম রেলপথ শুরু হয় ড্যাশ, উত্তর হচ্ছে সর্বপ্রথম রেলপথ শুরু হয় ইংল্যান্ডে। নেক্সট হচ্ছে জার্মান সম্রাট ড্যাশ শান্তিবাদী নীতি ত্যাগ করে জার্মান সাম্রাজ্য বিস্তারের নীতি গ্রহণ করেন। তো জার্মান সম্রাট দ্বিতীয় কাইজার উইলিয়াম শান্তিবাদী নীতি ত্যাগ করে সাম্রাজ্য বিস্তারের নীতি গ্রহণ করেন। এরপর হচ্ছে শিল্প বিপ্লবের সূত্রে সমাজে দুটি নতুন শ্রেণীর সৃষ্টি হয়েছিল ড্যাশ ও ড্যাশ। তো শিল্প বিপ্লবের সূত্রে সমাজে দুটি নতুন শ্রেণীর সৃষ্টি হয়েছিল মালিক ও শ্রমিক। পরের প্রশ্ন উপবিভাগ অঙ্গ বিবৃতির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন দেওয়া আছে দেখো এখানে বিবৃতি রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বিশ্বব্যাপী ঠান্ডা লড়াই রাজনীতির সূচনা হয়। এখানে 3টি ব্যাখ্যা দেওয়া আছে, সঠিক ব্যাখ্যা হবে কোনটা সেটা লিখতে হবে, ঠিক আছে। তো সঠিক ব্যাখ্যাটি হচ্ছে ব্যাখ্যা 2 হবে মার্কিন পুঁজিবাদী ও সোভিয়েত সাম্যবাদের মধ্যে আদর্শগত সংঘাত দেখা যায়, ঠিক আছে, দেখা দেয়। 2-18 নম্বর হচ্ছে এখানে বিবৃতি রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রপক্ষের জয়লাভের সম্ভাবনা উজ্জ্বল হয়ে ওঠে। তো এখানেও 3টি অপশান দেওয়া আছে, অর্থাৎ 3টি ব্যাখ্যা দেওয়া আছে, সঠিক ব্যাখ্যা কোনটা হবে, এটার কারণ কি হবে না 1 নম্বরটা সঠিক ব্যাখ্যা হবে মার্কিন যুক্তরাষ্ট্র মিত্রপক্ষে যোগদান করেছিল। এরপর 2-19 নম্বরের বিবৃতি রয়েছে সম্মিলিত জাতিপুঞ্জে 5টি স্থায়ী সদস্য রাষ্ট্রের ভূমিকা ছিল। এখানে আমাদের উত্তর হবে ব্যাখ্যা একটা, এরা ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারত, ঠিক আছে। 20 নম্বর বিবৃতি রয়েছে জাতিসংঘ শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার ক্ষেত্রে বিশেষ সাফল্য লাভ করেনি। এখানে ব্যাখ্যা 3টি ব্যাখ্যা দেওয়া আছে, সঠিক ব্যাখ্যা 2টা হবে মার্কিন সমর্থন থেকে জাতিসংঘ বঞ্চিত ছিল, ঠিক আছে, এটা ছিল কারণ। বিভাগ গয়ের প্রশ্ন দেখো 3 নম্বর থেকে নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 11টি লিখতে হবে, প্রশ্নের মান 2 করে 11 এখানে 22 নম্বর দেওয়া আছে। এর 1 প্রশ্ন হচ্ছে প্যারিস কমিউন কি? তো এখানে উত্তর লিখবে বাস্তিল দুর্গের পতনের পর বিপ্লবী জনতা প্যারিস শহরের পৌর শাসন পরিচালনার উদ্দেশ্যে একটি কমিটি গঠন করে, এটি প্যারিস কমিউন নামে পরিচিত। 2 নম্বর হচ্ছে কর ভি কি? উত্তর লিখবে কৃষকরা ম্যানরের প্রভুকে বহুভাবে তাদের কায়িক শ্রম এবং আর্থিক কর দিতে বাধ্য ছিল, আর এই আর্থিক করের মধ্যে বাধ্যতামূলক শ্রম দানকেই কর ভি বলা হতো।
3 নম্বর হচ্ছে জুলাই রাজতন্ত্র বলতে কি বোঝো, উত্তর লিখবে ফ্রান্সে জুলাই বিপ্লবের পর লুই ফিলিপান এর নেতৃত্বে যে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় তা জুলাই বিপ্লব নামে তা জুলাই রাজতন্ত্র নামে পরিচিত। 4 নম্বর হচ্ছে ত্রিশক্তি আঁতাত কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? 1907 খ্রিস্টাব্দে ইংল্যান্ড, ফ্রান্স ও প্রাচ্যের মধ্যে ত্রিশক্তি আঁতাত স্বাক্ষরিত হয়েছিল। 5 নম্বর ন্যাটো কি? উত্তর হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে আমেরিকার নেতৃত্বে অনুগামী রাষ্ট্রগুলিকে নিয়ে 1949 খ্রিস্টাব্দে এক সামরিক জোট গড়ে ওঠে যা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটো নামে পরিচিত। 6 নম্বর দেখে কার্বোনারি আন্দোলন বলতে কি বোঝো? উত্তর লিখবে এখানে ভিয়েনা বন্দোবস্তের দ্বারা ইতালিকে বিচ্ছিন্ন রাখার চেষ্টা করা হলে ইতালিতে বিভিন্ন গুপ্ত সমিতি গড়ে ওঠে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল কার্বোনারি সমিতি। এই সমিতির পরিচালনায় ইতালির ঐক্যের দাবিতে যে আন্দোলন ছড়িয়ে পড়ে তা কার্বোনারি আন্দোলন নামে পরিচিত। এরপর দেখো 7 নম্বর ভারতকে কেন ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয়? উত্তর লিখবে 1 নম্বর দিয়ে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের সময় ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের যাবতীয় খরচ ভারত থেকেই আদায় করা হতো। 2 নম্বর ব্রিটেনের উৎপন্ন পণ্য সামগ্রীর বাজার ছিল ভারত ছিল ব্রিটেনের লাভজনক উপনিবেশ, তাই ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয়। 8 নম্বর দাগে এপ্রিল থিসিস কি? এখানে উত্তর লিখবে রাশিয়ায় বলশেভিক দলের নেতা লেনিন স্বদেশের পরিস্থিতি পর্যালোচনা করে এক নতুন মতবাদ ব্যক্ত করেন যা এপ্রিল থিসিস নামে পরিচিত। এই মতবাদে বলা হয় যে জারতন্ত্রের পতনের পর বুর্জোয়া প্রজাতন্ত্রী সরকারের পতন ঘটিয়ে সোভিয়েতগুলির হাতে ক্ষমতা তুলে দেওয়া হবে। দেশে শান্তি প্রতিষ্ঠা, উৎপাদিত দ্রব্যের সুষম বন্টন, ক্ষতিপূরণ ছাড়াই কৃষকদের মধ্যে জমি বন্টন ও শিল্প ব্যাংক ইত্যাদি জাতীয়করণ করে সর্বহারা এক নায়কতন্ত্র গড়ে তোলা হবে। ওকে, পরের প্রশ্ন হচ্ছে দেখো 9 নম্বর দেখে আটলান্টিক চার্টার বলতে কি বোঝো? এখানে উত্তর লিখবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন 1941 খ্রিস্টাব্দের 14 আগস্ট ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্র যৌথভাবে একটি ঘোষণা করে। এই ঘোষণা আটলান্টিক চার্টার নামে পরিচিত। এই চার্টারে জাতিগুলিকে শাসনের অধিকার দেওয়ার কথা বলা হয় এবং জাতিগুলির পারস্পরিক সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির কথা বলা হয়। 10 নম্বর দেখে মুক্ত দ্বার নীতি কি? উত্তর লিখবে চীনে ইউরোপীয় দেশগুলির উপনিবেশিক আধিপত্য স্থাপনের ফলে আমেরিকা শঙ্কিত হয়ে পড়ে। তারা ভাবতে শুরু করে এর ফলে চীনে আমেরিকার বাণিজ্যিক স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। এই পরিস্থিতিতে 1899 সালে মার্কিন পররাষ্ট্র সচিব জন হে চীন সম্পর্কে যে নীতি গ্রহণ করেছিলেন তা মুক্তদ্বার নীতি নামে পরিচিত। এই নীতিতে বলা হয় বিভিন্ন ইউরোপীয় শক্তি দ্বারা অধিকৃত চীনের বিভিন্ন অঞ্চলে আমেরিকার সমান বাণিজ্যিক সুবিধা দিতে হবে। 11 নম্বর থেকে রক্তাক্ত রবিবার বলতে কি বোঝো? উত্তর লিখব 1905 খ্রিস্টাব্দে 9 জানুয়ারি রবিবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে প্রায় 6000 শ্রমিক শান্তিপূর্ণ মিছিল করেন। শ্রমিকদের দাবি ছিল রাজনৈতিক বন্দীদের মুক্তিদান, সংবিধান সভা প্রতিষ্ঠিত এবং শ্রমিকদের কাজের সময় 8 ঘন্টা নির্ধারণ করা। এই মিছিলে জারের পুলিশ নির্বিচারে গুলি চালালে 1000-এরও বেশি শ্রমিক নিহত ও 2000-এরও বেশি শ্রমিক আহত হয়। ইতিহাসের এই ঘটনা রক্তাক্ত রবিবার নামে পরিচিত। এরপর 12 নম্বর দাগে হু এর পুরো নাম কি? উত্তর লিখবে হু এর পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। নেক্সট 13 নম্বর দাগে জাতিপুঞ্জের প্রধান কয়েকটি ব্যর্থতার কারণ উল্লেখ করুন। তো জাতিপুঞ্জের বিভিন্ন ব্যর্থতার কারণগুলি হলো 1 নম্বর জাতিপুঞ্জের নিজস্ব সেনাবাহিনী না থাকা, 2 নম্বর নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের দ্বারা ভেটো প্রয়োগ, 3 নম্বর হচ্ছে জাতিপুঞ্জের সদরের কিছু ত্রুটি বিচ্যুতি এবং 4 নম্বর আমেরিকার আগ্রাসী মনোভাব। 14 নম্বর ভেটো কি? এখানে উত্তর লিখবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক একতরফাভাবে কোনো আইন বা সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ জারি করার ক্ষমতাকে ভেটো বলে। যেমন সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী 5 সদস্য রাষ্ট্রের কোনো একটি রাষ্ট্র কোনো একটি সিদ্ধান্তে স্থগিতাদেশ দিলে সিদ্ধান্তটি আর কার্যকর করা যায় না, এটাই হচ্ছে ভেটো। ঠিক আছে, পরবর্তী প্রশ্নগুলো দেখে নাও। বিভাগ ঘতে 4 নম্বর থেকে নিচের প্রশ্নগুলি 7টি বাক্য উত্তর লিখতে হবে। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, এখানে প্রশ্নের মান হচ্ছে 4 নম্বর করে এবং 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 4, 6, 24 নম্বর। দেখো কী ধরনের প্রশ্ন দেওয়া আছে এখানে। 4 1 নম্বর থেকে স্বৈরাচারীর রাজতন্ত্রের প্রতীক হিসাবে বাস্তিল দুর্গের ধ্বংসের পরিচয় দাও। এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে ফরাসি বিপ্লব প্রসারে সংবাদপত্র ও অন্যান্য গণমাধ্যমের ভূমিকা কী ছিল। ঠিক আছে, 4 2 নম্বর নেপোলিয়ন কর্তৃক
প্রবর্তিত কোড নেপোলিয়ন এর গুরুত্ব লেখো, অথবা আইবেরীয় উপদ্বীপে প্রতিক্রিয়া কিভাবে জেগে উঠেছিল। নেক্সট দেখো 3 নম্বর দেখে 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লব কিভাবে সংঘটিত হয়েছিল, অথবা টিকা লেখো ইয়ং ইতালির দল। 4 নম্বর ইংল্যান্ড ও ইউরোপ মহাদেশে শিল্প বিপ্লবের তুলনামূলক পরিচয় দাও, অথবা ইউরোপে যোগাযোগ ব্যবস্থায় রেলপথের ভূমিকা কতখানি কার্যকরী হয়। 5 নম্বর ইউরোপে মহামন্দার কারণ কী ছিল, অথবা রুশ বিপ্লবের অর্থনৈতিক কারণ কী। 6 নম্বর হচ্ছে উগ্র জাতীয়তাবাদ এবং আন্তর্জাতিকতাবাদের মধ্যে পার্থক্য নিরূপণ করো, অথবা বিশ্ব ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সাংস্কৃতিক প্রভাব ও জাতীয়তাবোধের বিকাশ কীভাবে গড়ে ওঠে। ঠিক আছে, তো এখানে দেখো 6টি প্রশ্ন দেওয়া আছে, একটার সঙ্গে একটি অথবা করে দেওয়া আছে। এখান থেকে তোমাদের 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 4 নম্বর মানে প্রশ্নের উত্তরগুলো কিন্তু অবশ্যই তোমরা প্র্যাকটিস করে নেবে তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। এরপর দেখো বিভাগ অঙ্গতে কী দেওয়া আছে। 5 নম্বর দেখে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 15-16টি বাক্যে প্রশ্নের উত্তরগুলোকে লিখতে হবে এবং প্রশ্নের মান হচ্ছে একটা প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রশ্নের মান হচ্ছে 8 নম্বর। ঠিক আছে, 5-এর 1-এর প্রশ্ন নেপোলিয়নের সাম্রাজ্যিক কার্যকলাপের সঙ্গে সাম্য, মৈত্রী ও স্বাধীনতার আদর্শের বিরোধ কিভাবে সংঘটিত হয়। 2 নম্বর হচ্ছে নতুন শহর বিকাশে শিল্প বিপ্লবের ভূমিকা কী ছিল, রাজনৈতিকভাবে বুর্জোয়া পুঁজিবাদী ব্যবস্থার বিকাশ কিভাবে ঘটেছিল। আর 5-এর 3 নম্বর স্পেনের গৃহযুদ্ধের কারণ ফলাফল ও এর গুরুত্ব লেখো। ঠিক আছে, তো 3টি 8 নম্বর মানে প্রশ্ন দেওয়া আছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। তো 5 নম্বর এবং 8 নম্বর মানে প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমরা বই থেকে এর উত্তরগুলোকে প্র্যাকটিস করে নেবে। বাকি সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এখানে করে দেওয়া হয়েছে। সমস্ত প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। আর যদি আমাদের চ্যানেলটা নতুন হয়ে থাকে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে অবশ্যই লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। আর যদি এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটি ইনস্টল করে রাখবে, সেখানে কিন্তু তোমরা ভিডিও তার পাশে পিডিএফগুলি পেয়ে যাবে। ওকে, তাহলে তোমরা সেখান থেকে কিন্তু পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারবে। তো চলো আজকের এই ভিডিওটি আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।